practical. হ্যালো প্র্যাকটিক্যাল দুনিয়াবাসী, আসসালামু আলাইকুম। আমি কাজী তামিম ফ্রম প্র্যাকটিক্যাল দুনিয়া। সো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো দীর্ঘ 1 মাস পর, মানে অনেক দিন পর তোমাদের মাঝে আবারও ব্যাক করলাম। সো আশা করি সবাই ভালো আছো। তো আজকে মূলত আমাদের লেকচার পর্ব 1, অর্থাৎ আমরা ফার্স্ট লেকচার শুরু করতে যাচ্ছি। প্রথম ভিডিওটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও আমাদের চ্যানেল সম্পর্কে। সো এটা হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও ছিল আমাদের চ্যানেল, আর এখন আমরা লেকচার ভিডিও আপলোড করব। সো ফিজিক্স, হুইচ ইজ দ্য কিং অফ সায়েন্স। সো আমরা এই সাবজেক্টটা দিয়ে মূলত শুরু করব। আশা করি তোমরা এনজয় করবা ক্লাসগুলো। আর দেরি কিসের, চলো আমরা শুরু করে দিই আমাদের লেকচার। সো গাইস, ফিজিক্স ফিজিক্স হচ্ছে এমন একটা, মানে নাম বলতে পারো যাকে এক নামে সবাই চিনি। সো এ নামটা শুনলে অনেকে মানে বিজ্ঞানের কথাবার্তা বলছে এরকম ভাবতে পারে, স্বাভাবিক। কজ ফিজিক্সের উপর ভিত্তি করে অন্যান্য যে বিজ্ঞানের শাখাগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু ফিজিক্সের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তো তার জন্য মূলত ফিজিক্সের নামটা নিলে সবাই বিজ্ঞান বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞানিক কথাবার্তা বলতেছে এরকম ভেবে নেই। সো আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ ভৌত রাশি এবং পরিমাপ, ফিজিক্যাল কোয়ান্টিটিস ইন দেয়ার মেজারমেন্ট, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো। অর্থাৎ এই চ্যাপ্টারের কিছু বেসিক ধারণা আমরা আজকের লেকচারে দেখব। সো আশা করি সবার ভালো লাগবে। অ্যান্ড এখনো যারা খাতা কলম নিয়ে বসে নেই, এখনই খাতা কলম নিয়ে বসে যাও, কজ এগুলো নোট করে রাখবা সবগুলো, যে যে কথাগুলো বলবো সবগুলো নোট করে রাখবা, যেন আমাদের লেকচার শেষ হয়ে গেলো তোমাদের এই নোটগুলো থেকে যায়। সো আর দেরি করবো না, চলো তাড়াতাড়ি করে শুরু করে দিই। তো ফার্স্ট অফ অল, আমাদের বিজ্ঞান বলতেই আমাদের চোখে বড় বড় যন্ত্রপাতি বা যন্ত্রাংশ কিংবা ল্যাবরেটরি, পরীক্ষাগার, গবেষণাগার ভাসতে পারে। বাট বিজ্ঞান বলতে কিন্তু আসলে ওই বিষয়গুলোকে বোঝায় না। বিজ্ঞানের বলতে বোঝায় যে তার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু বিজ্ঞানটা আসছে। তো এই ব্যাপারটা আমাদের কিন্তু মেকশিওর করতে হবে, রাইট? সো আমরা অনেকে এই যন্ত্রাংশ, আমাদের ফিজিক্স বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে ভৌত রাশি এবং পরিমাপ, এই চ্যাপ্টারটার মধ্যে দেখবো প্রথমে একটা অ্যাটমিক ক্লক দেওয়া আছে। তো এটা দেখে অনেকে, আমি প্রথমে বই পেয়ে গেছিলাম যে আরে এটা কি। তারপর নিচে একটু ট্যাগলাইন দেওয়া ছিল বা নিচে একটু লেখা ছিল যে এটা হচ্ছে অ্যাটমিক ক্লক বা পারমাণবিক ঘড়ি। সো তারপরে বুঝতে পারলাম যে এটা নাকি ঘুরে, মানে এটা অনেক নিখুঁত ভাবে সময় আঁকতে পারে। সো এনিওয়ে, ফিজিক্স বই পড়তেছি আর ফিজিক্স বইয়ের গডফাদার কে সেটা জানবো না, তা তো হতেই পারে না। সো ফিজিক্স এর ফাদার বলা যেতে পারে স্যার আইজাক নিউটনকে, এবং আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে গ্যালিলিও। সো এখানে আমাদের একটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে, বা আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এখান থেকে এমসিকিউ হতে পারে। অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের জনককে, এবং ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের মানে গডফাদার বা পদার্থবিজ্ঞানের পিতা কাকে বলা হয়, যাকে মানে বলতে হবে তোমরা ভালো করে বুঝতে পারবে। সো এই বিষয়টা কিন্তু আমাদের এমসিকিউতে দিতে পারে। সো এই জায়গাটা তোমরা একটু মানে মার্ক করে রাখবে, এবং এই জায়গাটা একটু তোমরা মানে নোট করে রাখবে। বিজ্ঞানের বিষয়গুলো অনুসন্ধান করার জন্য কখনো এটিকে যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করা হয়েছে, কিংবা কখনো প্র্যাকটিক্যালি বা ব্যবহারিকভাবে এটা এক্সপেরিমেন্ট করে ল্যাবের মধ্যে এগুলো উপস্থাপন করা হয়েছে বইয়ের মধ্যে, বা লেখা লেখা হয়েছে। বিজ্ঞানীরা তাদের দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে ফিজিক্স, আধুনিক মডার্ন সায়েন্সটাকে মানে গড়ে তুলেছে। তো আমরা যদি পদার্থবিজ্ঞানের ইতিহাসগুলো পড়ি তাহলে দেখতে পারবো যে পদার্থবিজ্ঞান তাত্ত্বিক এবং ব্যবহারিক, অর্থাৎ থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল, এই দুইটার সমন্বয়ে কিন্তু ফিজিক্স বইটা গঠিত। শুধু যে থিওরিক্যালি গঠিত হবে বা থিওরিক্যালি এটার মূল বিষয় তা কিন্তু না। প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। সো কোনোটাকে আমরা ছাড় দিতে পারবো না। আর আমি ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিওতে বলছিলাম যে 100% প্র্যাকটিক্যালি পারবো। সো 100% মধ্যে থিওরিক্যাল গুলো তো থিওরিক্যালি দেখাতে হবে, আর প্র্যাকটিক্যাল গুলো তো দেখাবোই। তো আমরা থিওরিক্যাল গুলা বা থিওরিক্যাল যে বিষয়গুলো আছে এগুলাকে আমরা প্র্যাকটিক্যালি শেখার ট্রাই করবো। বিকজ আমরা অনেকেই থিওরিক্যাল ভাবে শিখি, ওইখানে আমরা মানে সীমাবদ্ধ রেখে দিই, বা ওইখানে আমাদের শেখাটাকে লিমিটেড করে ফেলি, যার ফলে আমাদের লং টাইমে আমাদের মাথার মধ্যে বা আমাদের ব্রেনের মধ্যে লং টাইম এটা ক্যাচ করে না, বা আমাদের মনে না থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষার টাইমে যদি এই বিষয়গুলো কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে তাহলে তো আমার সারা বছর পরে কোনো লাভই নেই। বিকজ আমাদের পরীক্ষার সময় আমাদের সব মানে আমরা কতটুকু শিখতে পারছি সেগুলো আমরা আউটপুট দিই, রাইট? সারা বছর যতগুলো ইনপুট নেই মানে শিখে, সে সবকিছু মূলত আমরা পরীক্ষার হলে গিয়ে আউটপুট দেওয়ার ট্রাই করি, যার ফলে মানে প্র্যাকটিস না থাকার কারণে আর কি মূলত এই বিষয়টা ঘটে। বাই দ্য ওয়ে, সো এখন আমরা পদার্থবিজ্ঞানের ইতিহাস সম্পর্কে বা পদার্থবিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে কিছু জানবো। ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান
পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা বলা যেতে পারে। এটা হচ্ছে বিজ্ঞানের প্রাচীনতম শাখা। তার কারণ হচ্ছে অন্য বিজ্ঞানগুলো দানা বাঁধার আগে মূলত ফিজিক্স নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করে দিয়েছিল। পদার্থবিজ্ঞানকে একদিকে যেমন প্রাচীনতম শাখা বলা হয়, এবং ঠিক বলা যেতে পারে এটা হচ্ছে সবচেয়ে মৌলিক শাখা বা ফান্ডামেন্টাল শাখা বলা যেতে পারে এটাকে। এর উপর ভিত্তি করে মূলত রসায়ন দাঁড়িয়েছে, এবং রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়েছে, আর জীববিজ্ঞানের উপর ভিত্তি করে বাকি যে যে শাখাগুলো আছে এগুলো দাঁড়িয়েছে। সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশন তাকে বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশে দৃশ্যমান পদার্থ নয়, পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে অর্থাৎ অণু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইভেন কোয়ার্ক বা স্ট্রিং পর্যন্ত হতে পারে। আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতি শক্তি, বুদ্ধিশক্তি, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চুম্বকীয় শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয় শক্তিও হতে পারে। পদার্থবিজ্ঞান সম্পর্কে বেসিক কথা ছিল এগুলো। তো এখন আমরা জানবো হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর বা স্কোপ অফ ফিজিক্স সম্পর্কে। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই নয়, বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনো ভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে। তাই খুব স্বাভাবিকভাবে পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। শুধু তাই নয়, পদার্থবিজ্ঞান নানা সূত্র ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। শেষ অধ্যায়ে চিকিৎসা বিজ্ঞান ব্যবহার করা হয় সেরকম বেশ কিছু যন্ত্রপাতি দেওয়া আছে। তো এখন আমরা জানবো পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে। তো এখানে যে গুরুত্বপূর্ণ কথাগুলো এগুলো আমরা জেনে নিই। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই নয়, বিজ্ঞান অন্যান্য শাখা কোনোভাবে শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে। তাই খুব স্বাভাবিকভাবে পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড় হবে, এটাই স্বাভাবিক। এই অধ্যায়ের মানে শেষ অধ্যায়ে, ফিজিক্স বইয়ের শেষ অধ্যায়ে অর্থাৎ 2022 সালের এই বইটা হচ্ছে 2022-23 শিক্ষাবর্ষের বই, অর্থাৎ আমি যে শিক্ষাবর্ষে মানে পড়াশোনা করেছি এটার বই। তো এই বইয়ের মানে নতুন সংস্কার আসলে তো আর এটার মধ্যে মানে চ্যাপ্টার গুলো একটু হলেও থাকতে পারে, বাট বেশি যে চেঞ্জ করে দিতে তা না। তো এই ফিজিক্স বইয়ের আমি যে বইটা দিয়ে পড়াইতেছি 2022-23 শিক্ষাবর্ষের এই বইয়ের 14 নম্বর অধ্যায়, অর্থাৎ শেষ অধ্যায়ের মধ্যে চিকিৎসা সংবলিত চিকিৎসার সরঞ্জাম বা চিকিৎসার মধ্যে ব্যবহার করা হয় এরকম কিছু যন্ত্রের উদাহরণ দেওয়া হয়েছে। বর্তমান সভ্যতার পিছনে সবচেয়ে বড় অবদান কিন্তু ইলেকট্রনিক্সের। এই প্রযুক্তি গড়ে উঠেছে, প্রযুক্তি গড়ে ওঠার পিছনেও সবচেয়ে বড় অবদান হচ্ছে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে জানতে গেলে বা একটু ডিপলি গেলে আমরা আরো দুইটা নাম শুনতে পারবো। একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। অর্থাৎ ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্স, এর মাঝে রয়েছে বল বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, তাপ এবং তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। তারপর আমরা মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান যদি দেখি, তাহলে এখানে দেখতে পারবো কোয়ান্টাম বল বিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স। তো এটা ছিল এখানের মূল কথাটা। তো তারপর আমরা দেখি পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ সম্পর্কে আমরা কিছু কথা বলি, মানে ডেভেলপমেন্ট অফ ফিজিক্স। আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অগ্রগতি একদিনে হয়নি, শত শত বছর থেকে অসংখ্য বিজ্ঞানী এবং গবেষকের অক্লান্ত পরিশ্রমে একটু একটু করে আধুনিক পদার্থবিজ্ঞান বা আধুনিক বিজ্ঞান গড়ে উঠেছে। মনে রাখতে হবে প্রাচীনকালে তথ্য আদান প্রদান এত সহজ ছিল না, অর্থাৎ তখন কিন্তু মোবাইল ফোন বা এরকম স্মার্ট জাতীয় ডিভাইস কিন্তু তখন ছিল না। আর তখনকার সময়ে একটা বই শুধু মানে একটা বইয়ের কপি 2-4টা কপি পাওয়া যেত, তার চেয়ে বেশি সম্ভব ছিল না, কারণ তখন প্রিন্টার বা ছাপাখানা ছিল না ওই রকম। যার কারণে একটা বই অতি সহজে মানে হাজার হাজার কপি তৈরি করা যেত না। একটা বই একটা 2-4টা কপি বেশি হলে হতো, মানে এর বাইরে মানে যেত না। বাট এই 3-4টা বইয়ের মধ্যে মানে লিখে যারা রাখতো বা বিজ্ঞানের জন্য যারা কাজ করছিল, তারা এই বিজ্ঞানের জন্য কাজ করতে গিয়ে কখনো বন্দী হয়েছে, কখনো কারাগারে থেকেছে, কিংবা কখনো ফাঁসিতেও ঝুলেছেন বা মৃত্যুদণ্ড অনেকের হয়েছে। এবং বিজ্ঞানীদের পুড়িয়ে মারারও ইতিহাস রয়েছে। আচ্ছা, এভাবে যদি আমরা মানে স্টেপ বাই স্টেপ রিডিং করি তাহলে আমাদের লেকচারটা অনেক বড় হয়ে যাবে। সো আমি আশা করি যে তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ো অবশ্যই তোমরা রিডিং করতে পারো, রাইট? রিডিং না পড়তে পারলে তো তোমরা 9-10-এ প্রমোশন পাইতেই না। তো রিডিং যদি পড়তে পারো এবং কোন কোন বিষয়গুলো বা কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করে রাখার অভ্যাসটা আছে তোমাদের বা হ্যাবিটটা আছে তোমাদের, আশা করি। যদি না থাকে তাহলে তোমরা এই হ্যাবিটটা ক্রিয়েট করে নেবে বা হ্যাবিট তৈরি করে নেবে, কারণ এই হ্যাবিটটা তোমাদেরকে মানে লং টাইম তোমাদের একটা সাপোর্ট দিবে, বা তোমাদের যে মেন টপিকগুলো এগুলো যখন তুমি রিভিশন দিবা তখন তোমাদের
মানে এগুলা বা এই হাইলাইট করা যে অংশগুলা এগুলো তোমাদের হেল্প করবে আশা করি। তো তোমরা চেষ্টা করবে যে রিডিং করার সময় মেইন মেইন পার্টগুলো হাইলাইট করে রাখার জন্য। আর এভাবে আমি মানে রিডিং পরে তোমাদেরকে দেখাইছি যে আসলে এভাবে পড়লে কিন্তু লেকচারটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে মূলত বেসিক বা সাধারণ জ্ঞান বা কিংবা তোমরা শর্টকাট বা বলতে পারো যে পদার্থবিজ্ঞান সম্পর্কে ফার্স্ট চ্যাপ্টারটা মানে একটা বেসিক একটা নলেজ বা বেসিক একটা ধারণা দেওয়ার জন্য মূলত ফার্স্ট চ্যাপ্টারটা। হ্যাঁ, আর এটাকে তোমরা 100% থেকে 20% ধরে নিতে পারো ফিজিক্স বইয়ের জ্ঞানের যদি মানে এর ভিতরে যদি কথা বলি বা ফিজিক্স বইয়ের সম্পর্কে যদি কথা বলি 100% 20% ধরে নিতে পারো চ্যাপ্টারটা। আর বাকি 80% বাকি অধ্যায়গুলোর মধ্যে তুমি মানে শিখতে পারো বাকি প্রত্যেকটা অধ্যায়গুলো থেকে। আর এটা 20% মানে শেখার ক্ষেত্রে 20% ধরে নিতে পারো। সো আমরা আমরা রিডিং না করে জাস্ট যে পয়েন্ট অফ ভিউ বা মেইন মেইন যে জিনিসগুলো অর্থাৎ যে জিনিসগুলো না পড়লে সেগুলো নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, তারপর আমরা মানে আদি পর্ব এবং উত্থান পর্ব এই দুইটা পয়েন্ট দেখতে পারবো। তো এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা মূলত একটা মানে একদম পিওর বা একদম একটা জেনুইন একটা কন্টেন্ট বা লেকচার ক্রিয়েট করবো, যার মধ্যে মূলত বিজ্ঞানীদের পরিচয় বা বিজ্ঞানীদের সম্পর্কে মানে জানতে পারবো আর কি, যে কোন বিজ্ঞানী কি অবদান ছিল তার, কি করেছে সে, সেই সম্পর্কে আমরা মূলত সেই কন্টেন্টে জানতে পারবো। সেটা আমরা নেক্সট কোনো একটা লেকচারে জানবো বা সেটার জন্য একটা নির্দিষ্ট একটা ভিডিও তৈরি করবো বা কন্টেন্ট ক্রিয়েট করবো, যেটা তোমার জন্য হেল্পফুল হবে আশা করি মানে বিজ্ঞানীদের সম্পর্কে জানতে। আর এই মানে পদার্থবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারে অনেকজন বিজ্ঞানী নাম দেওয়া আছে এখানে। তো এটা তোমরা মানে এটা আমি নোট করে একদম লিখে প্রত্যেকজন বিজ্ঞানী নামগুলো লিখে একটা চার্ট তৈরি করবো, তোমরা আশা করি দেখতে পারবো নেক্সট লেকচারগুলোতে। নেক্সট যে কোনো একটা লেকচার তোমরা তাদেরকে দেখাবো আশা করি। সো আজকের মতো আমাদের লেকচারটা এখানে শেষ করছি, অ্যান্ড নেক্সট লেকচারে আমরা বিজ্ঞানীদের মানে তাদের আদি পর্ব এবং উত্থান পর্ব এ সম্পর্কে মানে ওনাদের ভাষায়, যেমন অ্যালবার্ট আইনস্টাইন তিনি জার্মানি বিজ্ঞানী ছিলেন, মানে উনি জন্মগ্রহণ করেছেন জার্মানিতে। তো জার্মানির ভাষা তো জার্মানির ভাষায় থাকবে। তো ওই ভাষায় আমরা মূলত মানে ওনার যে ভাষাটা ছিল মাতৃভূমি যেহেতু জার্মান, তাই জার্মানি ভাষাতে ওনার থাকবে। তো এই জার্মানি ভাষাটাই তোমাদেরকে শোনাবো, মানে ওনার মনে হবে যে উনি নিজের মুখে বলতেছে। তো এরকম একটা ফিল পাবো আশা করি নেক্সট আমাদের লেকচারে। মানে ওনাদের আদি পর্ব এবং উত্থান পর্ব এই দুইটা বিষয়কে একত্র করে যখন আমরা একটা লেকচার ক্রিয়েট করবো, তো তখন তোমরা এই বিষয়টা ফিল করবো আশা করি। এবং আমাদের গ্যালিলিও, হ্যাঁ, যাকে মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয়। তো গ্যালিলিওর জন্ম হচ্ছে ইতালিতে। হ্যাঁ, ইতালিতে। তো ওনার ইটালিয়ানের ভাষাতে তোমাদেরকে মানে ওনার সম্পর্কে জানার জন্য হেল্প করবো বা ওনার সম্পর্কে জানতে পারবো, এবং বাংলাতে অবশ্য ট্রান্সলেট করে বা বাংলাতে অবশ্য বলবো ওনার সম্পর্কে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো আজকের মতো আমাদের ফার্স্ট লেকচার এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট লেকচারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। অলওয়েজ প্র্যাকটিক্যাল দুনিয়ার সাথে থাকবে।